প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রতন তালুকদার লাইভে। আসলে আমাদের দেশটি বড়ই বিচিত্র। এই বৈচিত্র্যময় ষড়ঋতুর বাংলাদেশে কত ঘটনাই তো ঘটে। আমাদের দেশের নিয়ে আলেকজান্ডার দিগ্বিজয়ী তার একটি উক্তি অত্যন্ত জনপ্রিয়, সকলেরই জানা। তিনি বলেছিলেন তার সঙ্গীকে, সেলুকাস, বড় বিচিত্র এই দেশ, আর বড় বিচিত্র এই দেশের মানুষ। কথাটা বলছি এই কারণেই, আমাদের বাংলাদেশ আবহমান খালের বাংলাদেশের হাজার হাজার বছরের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য। কিন্তু সাম্প্রতিক আজকের যে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম, সেই বাংলাদেশের 55 বছর আমরা একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি পেয়েছি। আমাদের মতো এত ত্যাগ, এত রক্ত, এত সংগ্রাম, এত আন্দোলন করে পৃথিবীর কোনো দেশ স্বাধীন হয়েছে তার সংখ্যা কিন্তু কম। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা। এই যে আমার পিছনে জাতীয় স্মৃতিসৌধ এবং বাংলাদেশের লাল সবুজ পতাকা দেখছেন, এটি আমাদের ঠিকানা, এটি আমাদের অর্জন। বাঙালি বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসাবে যে গৌরব অর্জন করেছে, তা এই উপমহাদেশের ইতিহাসেও কিন্তু বিরল ঘটনা। এই ভারত উপমহাদেশ বিস্তীর্ণ, বিশাল। এই ভারত উপমহাদেশে বিভিন্ন বর্ণ, ধর্ম, জাতি, সম্প্রদায়, আদিবাসী মানুষের বসবাস। ভারত পাকিস্তান মিলে অনেক রাজ্য, কিন্তু এই ভারতের রাজ্যগুলি কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে, বা পাকিস্তানেরও যে সমস্ত প্রভিন্সগুলি রয়েছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। কিন্তু আমরাই একমাত্র জাতি এই উপমহাদেশে। এটাও একটি বিরল ঘটনা যে আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরা স্বাধীন দেশের নাগরিক, বাঙালি। আমরা স্বাধীন হয়েছি। আমাদের এই বাংলার আরেক পার্ট ভারতের সঙ্গে রয়েছে, কিন্তু তারা কিন্তু বলতে পারে না তারা বাংলা, তারা স্বাধীন হয়েছে। কিন্তু আমরা বলতে পারি আমরা স্বাধীন সার্বভৌম জাতি। প্রিয় দর্শক, কথাগুলি এই কারণেই বললাম যে আমাদের মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য বলুন, জাতির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হলো। 71-এ মুক্তিযোদ্ধা যারা বাংলার দামাল ছেলে, এই 9 মাসের যুদ্ধে ভারতীয় যে মিত্রবাহিনী ছিল তাদের সঙ্গে কাঁধে খাদ রেখে যুদ্ধ করেছিল। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে। ভারতীয় যে মিত্রবাহিনীর 19,000 সদস্য মারা গিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধে। আমাদের মুক্তিযোদ্ধা কত মারা গেছে তার কিন্তু হিসাব আমাদের কাছে নেই, কিন্তু ওভারঅল যে হিসাব আমাদের, সেটা হলো 30 লক্ষ, এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়। কথাটা এই কারণেই বলছি, মুক্তিযোদ্ধা ছিল, আজকে অনেক মুক্তিযোদ্ধা কিন্তু নেই। কারণ তখন যে মুক্তিযুদ্ধ, তখন মুক্তিযোদ্ধারা একেবারে 13-14 বছর থেকে শুরু করে উপরে ছিল, অনেকেই আজ নেই। কিন্তু আমাদের দেশে মুক্তিযোদ্ধাদের প্রকৃত ইতিহাস নিয়ে কিন্তু সবসময় সব সরকারই সার্কাস করেছে, নিজদের ইচ্ছা মতো মুক্তিযোদ্ধা বানিয়েছে, আবার নিজদের ইচ্ছা মতো মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা হয়ে গেছে। বিএনপি যখন ক্ষমতায় আসলো, বিএনপির মুক্তিযোদ্ধা হয়ে গেছে। জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল, তখন জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এইরকম আমাদের বঙ্গবন্ধু হত্যার পর প্রথম যে স্থায়ী সরকার, বিএনপি সরকার আসে, সেটা জেনারেল জিয়ার
নেতৃত্বে। জিয়াউর রহমান ছিলেন বীর মুক্তিযোদ্ধা, তিনি ছিলেন বীরুত্তম। সেই জিয়াউর রহমানের আমলেও মুক্তিযোদ্ধার যে লিস্ট, কিন্তু বিস্তর ফারাক, যে কারণে মুক্তিযোদ্ধাদের প্রকৃত মুক্তিযোদ্ধা তারা আজ পর্যন্ত কতজন জীবিত কতজন মৃত তার কিন্তু কোনো হিসাব কিতাব নেই। মুক্তিযোদ্ধা হলে সুযোগ সুবিধা পাওয়া যায়, সেজন্য মুক্তিযোদ্ধা। যে কারণে আপনারা নিশ্চয়ই শেখ হাসিনা সরকারের 17 বছরে অনেক মুক্তিযোদ্ধা ছিল যাদের বয়স 50 বছর বয়স, 55 বছর বয়স, এদের জন্মই মুক্তিযুদ্ধের পর, তারাও মুক্তিযোদ্ধা। এই অনিয়মগুলি চলতেছিল। আজকের আলোচনাটা হলো জামাতও কিন্তু মুক্তি বলে যে তাদের দলে নাকি অনেক মুক্তিযোদ্ধা আছে, যদি তারা গণহত্যার পাকিস্তানিদের সঙ্গ দিয়েছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, জামাতের গণহত্যায় সম্পৃক্ত থাকার কারণে জামাতকে ঐতিহাসিক বা ইতিহাসের পাতায় নতজানু হওয়ার কথা থাকলেও জামাত কিন্তু সেই পরিমাণ নতজানু নয়, এবং মুক্তিযুদ্ধে তাদের অপকর্মের জন্য তারা কোনোদিন ক্ষমা প্রার্থনা করেনি। সময়ের আবহে পরিবর্তন হইতেই পারে। মানুষ যখন বয়স বাড়তে থাকে তখন মানুষ ধর্মের দিকে ঝুঁকতে থাকে। তো মুক্তিযোদ্ধা জামাতে থাকবে না এটাও তো ঠিক নয়, থাকতেই পারে, সেটা হইতে পারে। কিন্তু এটা কি হইতে পারে যে মুক্তিযোদ্ধা যার বয়স 44 বছর বয়স, সে সংসদে, আমাদের জাতীয় সংসদে দাঁড়িয়ে বলবে সে মুক্তিযোদ্ধার সন্তান এবং সে তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন? আচ্ছা, 71-এ যদি কেউ শহীদ হয়, তার আবার 44 বছরের ছেলে থাকে কিভাবে? নাম্বার 1। নাম্বার 2, তার মা বাবা এখনো জীবিত। ঘটনাটি উত্তরবঙ্গের একজন এমপি, জামাতের এমপি অফকোর্স, তার নামটা হলো আব্দুল মুন্তাকিন এবং তার বাবার নাম হলো আব্দুল কাদের সৈয়দী। আব্দুল কাদের সৈয়দী সাহেব কিন্তু বার্ধক্যের বারে নুয়ে পড়লেও তিনি কিন্তু এখনো জীবিত, এবং এই মুন্তাকিন সাহেবের বাবাও রয়েছেন, মাও রয়েছেন। সংসদে কি বললেন? তার বাবা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে, তিনি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। তো বাবা যদি 71-এ শহীদ হয়, তো মুন্তাকিন সাহেবের বয়স 44 হলে তা তো দেশ স্বাধীন হওয়ারও প্রায় 10-11 বছর পরে তার জন্ম। কিভাবে সম্ভব? এই জন্যই বিগিনে বলছিলাম, আলেকজান্ডার যিনি দিগ্বিজয় করেছিলেন, তিনি কিন্তু এমনি এমনি বলেননি সেলুকাস বড় বিচিত্র এই দেশ আর বড় বিচিত্র এই দেশের মানুষ। প্রিয় দর্শক, বাংলাদেশের হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে এবার জামাত বিরোধী দল কিভাবে হয়েছে? মানে এই 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 যে গণ অভ্যুত্থান, তারপর ডক্টর ইউনূসের 18 মাসের দুঃশাসন, মব শাসন, হোয়াটএভার যেভাবেই বলেন, ধান্দাবাজি, বাটপারি, তারপর বিএনপি এবং জামাত আলাদা আলাদা নির্বাচন হলো। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে বিএনপি তো প্রায় ক্ষমতায় চলে যায়। ক্ষমতায় যাওয়ার জন্য, বিএনপিকে কুণ্ঠাসা করার জন্য জামাত ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সঙ্গ দিয়ে অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু বিএনপির মতন এমন একটি শক্তিশালী, কম্প্যাক্ট, দৃঢ় দলকে কাবু করতে পারেনি। অফকোর্স বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব বিএনপি নির্বাচনটি আদায় করেছে, জনগণ তাদেরকে রায় দিয়েছে, তারা ক্ষমতায় এসেছে, তারা বিএনপি এখন রাষ্ট্র চালাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, এই সংসদে মুন্তাকিন সাহেব, যার বয়স 44 বছর বয়স, কিভাবে বলতে পারে? জামাতের একজন নেতা তার আবার ব্যাখ্যা দিয়েছেন,
স্লিপ অফ টাং, ভাই, স্লিপ অফ টাং একটা শব্দ, দুটো শব্দ, একটা সেন্টেন্স হইতে পারে, কিন্তু স্লিপ অফ টাং কি সচেতনভাবে আপনি 1 মিনিট বক্তব্যের মাঝে কথাগুলি বলবেন, 1 মিনিটের বক্তব্য কি স্লিপ অফ টাং হইতে পারে? এটা সম্ভব। জামাতের নেতা এই বক্তব্য দিলেন, তিনি আবার মাপও চাইলেন। ভাই, মাপ চাইলে কি সব মাপেই মাপ হয়ে যায়? এটা তো গুরুতর না। আপনি জাতীয় সংসদের সদস্য, আপনি সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন, আপনি মিথ্যে কথা বলবেন না, এবং এই পার্লামেন্টে দাঁড়িয়েই আপনি ডাহা মিথ্যা কথা বলছেন। এটা কতটুকু আমাদের সমাজ, জীবন, রাজনীতি, নতুন প্রজন্ম, ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে যায়? এবং ওনাকে কেন বলতে হবে? উনার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তিনি শহীদ পরিবারের সন্তান। এই জন্যই বলছিলাম যে ধান্দাবাজি, বাটপারি, সেটা জামাত হোক, বিএনপি হোক, সে যেই হোক, দেশের নাগরিক, এসব বন্ধ হওয়া উচিত। এখন প্রশ্ন হলো মুক্তিযোদ্ধা সংখ্যা নিয়ে। মুক্তিযুদ্ধের সংখ্যা প্রসঙ্গটা আমি এই কারণেই তুললাম যে যেহেতু বিএনপি ক্ষমতায় এসেছে মাত্র 4 মাস হলো, তারেক রহমান মোটামুটিভাবে দেশটিকে একটি নতুন ডিরেকশনে, নতুনভাবে সাজানোর চেষ্টা করছে। কিন্তু যেভাবে তারেক রহমানের আশেপাশে মন্ত্রী থেকে শুরু করে উপদেষ্টারাও, এই যেন একজন উপদেষ্টা কি কি ডক্টর জাহিদ দিল্লি থেকে ফিরে এসে এক নাটক তৈরি করলেন। যাক, এই প্রসঙ্গে আমি ভিডিও করেছি, আরো ভিডিও করব, কিন্তু প্রশ্ন হলো যে আজকে যদি তারেক রহমানকে কাজ করতে হয়, এই সমস্ত বিষয়গুলি তার গুরুত্ব আনতে হবে। এই তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের ঘোষক এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন, বীর প্রতীক ছিলেন তিনি, তার সন্তান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো আজকে তারেক রহমানকে যদি তার চারপাশের লোকজন তুষামোদের মাধ্যমে নতুন করে আবার সেই পুনরাবৃত্তি মুক্তিযোদ্ধার লিস্ট নিয়ে গড়তে থাকে, আর এই জামাতি এমপি মুনতাকিন সাহেবের মতো 44 বছরের একজন মানুষ যদি বলে যে মুক্তিযুদ্ধে তার বাবা মারা গেছেন এবং তিনি মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান, এসব বিষয়গুলিও তারেক রহমানের নজরে আনতে হবে। এবং এটা আমার যেটা মনে হয় খুব কঠিন কাজ না। আজকের এই তথ্য প্রযুক্তির যুগে এখন পর্যন্ত কতজন মুক্তিযোদ্ধা বেঁচে আছে, কতজন মারা গেছে, এগুলো বের করা উচিত। এবং এও বের করা উচিত যে কতজন ভুয়া মুক্তিযোদ্ধা আগের সরকারগুলির আমলে ধাপে ধাপে নতুন করে মুক্তিযোদ্ধা হয়েছে, সেগুলি খুঁজে বের করা উচিত, কারণ তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে। মুক্তিযোদ্ধা একজন যে সুযোগ সুবিধা বা তার পরিবার যে সুযোগ সুবিধা পায়, প্রকৃত মুক্তিযোদ্ধা হলে সেটা পেতেই পারে, কিন্তু এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন সরকারের আমলে বাজে বাজে নতুন করে মুক্তিযোদ্ধা সেজে সরকারের সুযোগ সুবিধা নেয়া, এইগুলি বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, যে সমস্ত মুক্তিযোদ্ধারা এখনো ভুয়া হিসেবে ভাতা নিচ্ছেন, সুযোগ সুবিধা নিচ্ছেন, তার লিস্ট বের করে ওদেরকে ওই লিস্ট থেকে বের করতে হবে। মুক্তিযোদ্ধা খুঁজে বের করা কোনো কঠিন কাজ না। প্রথমত বয়সের দিকটা চিন্তা বিবেচনা করলেই হয়। 13 বছরের নিচে তো আর কেউ মুক্তিযোদ্ধা ছিল না 71 সালে। 71 সালে ধরা যাক 13 বছর, 71 সালে যার বয়স 13, তার বয়স এখন নিশ্চিত প্রায় 70। ধরা যাক তিনি বেঁচে আছেন, কিন্তু এর পরের আমরা দেখি যে অনেক মুক্তিযোদ্ধা এখনো জীবিত, যাদের বয়স 55, 60, 65। ওরা মুক্তিযোদ্ধা হলো কিভাবে এবং ওরা এই সুযোগ সুবিধা পাচ্ছে কিভাবে? আজকে এই জামাতি এমপি
আব্দুল মুনতাকিন আসলে চোখ খুলে দিয়েছে। আজকে সে পার্লামেন্টে এই কথাগুলো বলার কারণে মানুষের একটি চিন্তা, এটা নিয়ে মানুষ ভাবতে পারছে, কথা বলতে পারছে। যেমন আমি আজকে কথা বলছি, এরকম হয়তো আরো অনেকেই বলছে, অনেক অনেক টেলিভিশনে আলোচনা। এটা তো নিউজ, জাতীয় পত্র পত্রিকায় এসেছে, টেলিভিশনে এসেছে, সোশ্যাল মিডিয়ায় এসেছে, সর্বত্র এসেছে। তার তো শাস্তি হওয়া উচিত। সে তো শুধু মিথ্যাচার করেনি, সে ভয়াবহ মিথ্যাচার করেছে, বিকৃত মিথ্যাচার করেছে, যে মিথ্যাচারের কারণে আমাদের প্রজন্মের ক্ষতি হতে পারে, ইতিহাসের ক্ষতি হতে পারে। পার্লামেন্টের মতন একটি পবিত্র স্থানে, পার্লামেন্টকে বলা যেতে পারে মন্দির, মসজিদ, গির্জার মতন পবিত্র স্থান। পার্লামেন্টে কথা বলার রীতি নীতি সম্পূর্ণ আলাদা। সেখানে মিথ্যা কথা বলা যায় না, বললেও তার যে ভাষা প্রয়োগ সেটা হতে হবে মার্জিত, পরিশীলিত এবং যেটাকে ইংরেজিতে বলা যায় যে অ্যাপ্রোপ্রিয়েট। তা না হলে সেটা সামাজিকভাবে আমাদেরকে আহত করে। প্রিয় দর্শক, এই জন্যই বলছিলাম যে মুক্তিযুদ্ধের সেই বীর সন্তান যারা প্রকৃতই যুদ্ধ করেছে, যারা আমাদের জন্য স্বাধীনতা এনেছে, আত্মহতি দিয়েছে, তাদের পরিবার অবশ্যই সুযোগ সুবিধা পাওয়া উচিত। কারণ তারাই বীর, তাদের জন্যই আমরা, তাদের জন্যই আমার এই দেশ, তো তারা পাবে। কিন্তু বুয়া মুক্তিযোদ্ধা, সেটা হোক জামাতে, হোক আওয়ামী লীগে, হোক বিএনপিতে, হোক জাতীয় পার্টিতে, ওদেরকে খুঁজে বের করার সময় এসেছে। এদের খুঁজে বের করে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস বা মুক্তিযোদ্ধাদের ইতিহাস বা মুক্তিযোদ্ধাদের নাম, কতজন আছে, কতজন প্রয়াত হয়েছেন, বেরিয়ে পরে এই ভবিষ্যতে আর আব্দুল মুনতাকিনের মতন মানুষ সংসদে দাঁড়িয়ে বলবে না, জাতিকে বিভ্রান্ত বা অস্বস্তিতে ফেলবে না। সেটা সরকারকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। কারণ ভুয়া মুক্তিযুদ্ধ বা ভুয়া মুক্তিযোদ্ধার বিভিন্ন সুযোগ সুবিধা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করা হয়, এবং সেটা আমাদের নতুন প্রজন্মকেও বিভ্রান্ত করতে পারে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।